আমার বিয়ের জন্য যে পাত্র ঠিক হলো সে দেখতে অসম্ভব রকমের সুন্দর। শুধু যে চেহারা সুন্দর তাই না, তার নিজস্ব একটা এজেন্সি আছে, প্রতি মাসে 6 লাখ টাকা ইনকাম। বাবা বললেন এই ছেলেকে কিছুতেই হাতছাড়া করা যাবে না। আত্মীয় স্বজন যারা ছিল তারাই একই কথা বললেন। আমাদের বংশে কোনো মেয়ের ভাগ্য এমন ভালো বর জোটেনি। আমার এত ভালো ভাগ্য নিয়ে সবাই আফসোস করতে লাগলো। এর মধ্যে ছেলে আর তার মা একবার এসে গেল, এসে আমায় দেখে গেল। ছেলের পছন্দ হয়েছে ছেলের মায়েরও। মা তখন একটা চালাকি করলেন, এত ভালো পাত্র যেন কোনোভাবে হাত ফসকে যেতে না পারে, এই জন্য তিনি তাড়াহুড়ো করলেন। ছেলের মাকে তিনি বললেন, মেয়েকে যেহেতু আপনাদের পছন্দ হয়েছে তাহলে রিং পরিয়ে যান। মেয়ের নানান জায়গা থেকে বিয়ের আহ্লাদ আসে, রিংটা পরা থাকলে আমরা একটু নিশ্চিত হতে পারতাম। অন্য জায়গা থেকে আলাপ আসা বন্ধ হয়ে যেত। ছেলের মা খুশি মনেই বললেন, কথা ঠিকই বলেছেন বেন, মেয়ে যেহেতু আমার পছন্দ হয়েছে তাহলে একটা ফর্মালিটিস করা দরকার। কিন্তু আংটি তো তৈরি করে নিয়ে আসেনি। আমার আঙ্গুলে যে আংটি আছে এটাই আমার হবু বৌমাকে পরিয়ে দিয়ে যাচ্ছি। আমার হবু শাশুড়ি আমার হাতের আঙ্গুলে আংটিটা পরিয়ে দিয়ে গেলেন। আমার বিয়ের ডেট ঠিক হয়ে গেল। বিয়ে হবে 15 দিন পর। আমাদের বাড়ির সবাই খুশিতে আত্মহারা। বাবা পাড়া জুড়ে মিষ্টি বিতরণ করলেন। ঠিক এর 2 দিন পর আমাদের মেজ ফুপু এসে বাদ সাধলেন। মাকে ধরে বললেন, ভাবি এই বিয়েটা ভেঙে দিন। মা অবাক হয়ে বললেন, বিয়ে ভেঙে দেবো কেন? ফুপু বললেন, এরা লোক ভালো না, মারাত্মক লোভী লোক। মা বললেন, এরা যে মারাত্মক লোভী তা তুমি কি করে জানলে? ফুপু বলল, আমার খালার শাশুড়ি বলেছেন, উনি চেনেন ছেলের পরিবারের সকলকে। মা বললেন, এসব আলাপ বাদ দাও, মানুষ কখনোই অন্য মানুষের ভালো দেখতে পারে না। আমার মেয়ে ওই বাড়ির বিয়ে হলে রাজরানী হয়ে থাকবে, নিজের চোখে দেখে নিও। আমি মানুষ চিনি, ছেলের চেহারা দেখেই বুঝছি এমন লক্ষ্মী ছেলে হয় না। ছেলের মাও মাটির মানুষ, কি ভালো আচরণ। ফুপু আর এ নিয়ে কথা বললেন না, শুধু বললেন, আপনি যদি ভালো মনে করেন তাহলে তো আলহামদুলিল্লাহ, ভালো, বিয়ে দিন। আমার ভাতিজির ভালো করে বিয়ে হলো তো আমার আনন্দ। বিয়ের সময় আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবচেয়ে বেশি অবাক হলেন। ওরা এত গহনা এনেছে যে এত গহনা আমাদের কেউ চোখেও দেখেনি। তাছাড়া আমার শাশুড়ি মায়ের কাছে ফোন করে বলেছে তার একটা মাত্র ছেলে, তিনি বিয়ের পর আমার নামে শহরের জমি থেকে 8 শতক জমি লিখে দিবেন। বিয়ের দিন আমার মেজ ফুপুকে মা ইচ্ছে মতো লজ্জা দিলেন। বললেন, তুমি তো বলেছিলে ছেলের পরিবার লোভী, এখন নিজের চোখে দেখো লোভী কিনা এরা। এই যে চোখ খুলে গহনাগুলো দেখো, জীবনে এত গোল্ড দেখেছো? আরে দূর থেকে দেখলে কি হবে, কাছে এসো, হাত দিয়ে দেখো, পরে বলবা এসব গোল্ড না নকল। হাসলেন মা, কিন্তু মেজো ফুপু লজ্জায় কেঁদে ফেললেন। কাঁদতে কাঁদতে তিনি বললেন, ভাবি আমি তো শুধু আমার খালা শাশুড়ির কথাটা শুনে এসে বলেছিলাম, আপনি আমায় কেন এভাবে লজ্জা দিচ্ছেন? জুই তো আমার ভাইয়ের মেয়ে, সে আমার রক্ত, আমি কি তার খারাপ চাইবো? মা ফুপুর এসব কথা পাত্তাও দিলেন না, দূরে সরে গেলেন। বাবা তখন মাকে বলেছিলেন, তুমি বেশি বেশি করছো, কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি করতে নেই, এর ফল ভালো হয় না। বাবার কথা শুনে মা তেলে বেগুনে জ্বলে উঠলেন। চিৎকার করে বাড়ি মাথায় তুলে বললেন, খারাপটা কী আবার? খারাপ কী হবে শুনি? তোমার বোন একটা মিচকা শয়তান, আমার মেয়ের এত ভালো বিয়ে হচ্ছে সেটা ভেঙে দিতে চাইছে, আর তুমি তার পক্ষ নিয়ে কথা বলছো। তোমার বোন যেমন খারাপ তুমিও তেমন খারাপ। বাবা কিংবা ফুপু তারা কেউ আর এ নিয়ে একটা কথাও বললেন না। বিয়ের পর প্রথম মাসটা খুব ভালোই কাটলো ওখানে। কি সুন্দর বাড়ি, এত বড় বড় ঘর, কারুকার্য, বাগান, যেন পুরনো জমিদার বাড়ি, তাও শহরে। সমস্যা হলো 1 মাস পর আমার শাশুড়ি আমায় একদিন বললেন, বৌমা গহনাগুলো ব্যবহার করলে মলিন হয়ে যাবে, ওগুলো খুলে কোথাও রেখে দাও, পরের বাড়ি গেস্ট হাউস আসলে বা কোথাও বেড়াতে গেলে পরে নিও। শাশুড়ির কথা মতো সবগুলো গহনা আলমারিতে রেখে দিলাম আমি। এরপর শাশুড়ি আমার হাতে একটা চাবি দিলেন, বললেন, এটা লুকিয়ে রাখো, আলমারির চাবি থেকে তোমার হাতে থাকুক, তুমি এর মালিক। আমি খুশিতে আত্মহারা হয়ে উঠলাম। সেদিন মাগরিবের নামাজের পর 2 রাকাত নফল নামাজ আদায় করে শুকরিয়া আদায় করলাম আল্লাহর দরবারে। আমার শাশুড়ির মঙ্গল কামনা করে দোয়া করলাম। এর ঠিক কদিন পর অদ্ভুত ঘটনা ঘটল। সেদিন বাসায় কেউ নেই, সবাই বাইরে, শুধু আমিই বাসায়। বিকালবেলা একজন মাঝবয়সী মেয়ে লোক এসে কলিং বেল চাপলো। দরজা খুলে বাইরে এসে চিনতে না পেরে আমি জিজ্ঞাসা করলাম, আপনি কে? মেয়ে লোকটা খুব ভালোভাবে আমায় দেখে নিয়ে বলল, তুমি কে? আমি আমার পরিচয় দিয়ে বললাম, আমি এবারই বউ, আমার বরের নাম তপু। মেয়ে লোকটা
মুখ বেজার করে বলল, তোমার শাশুড়ি কই? আমি বললাম, ওনার বোনের বাড়িতে বেড়াতে গেছে। মেয়ে তখন বলল, উনি আসলে বলবা বাসায় ভাড়া দেওয়ার ডেটটা 5 দিন আগে শেষ হয়ে গেছে। ভাড়াটা যেন কালকের মধ্যে আমার বাসায় গিয়ে দিয়ে আসেন। আমি অবাক হলাম, বললাম, কোন বাসায় ভাড়া দেওয়ার কথা বলছেন? মেয়ে বললেন, কোন বাসা মানে? যে বাসায় দাঁড়িয়ে আছো এই বাসায়। বাসায় থাকবা আর ভাড়া দিবা না বলেই চলে গেল। এই বিষয়টা আমায় একমাত্র চমকে দিল। এটা কিভাবে হতে পারে? আমি তো জানি এই বাসার মালিক তপুরা নিজেই, কিন্তু এই মেয়ে লোকটা এসে কী সব বলে গেল। তবু বাসায় ফিরল সন্ধ্যায়, তাকে সব খুলে বললাম। সে হাসলো, বলল, ওই পাগল মহিলা ঘোর পাগল। প্রতি মাসে একবার আমাদের বাসায় আসে, এসে বলে তাকে ভাড়া দিতে হবে। এই বাসা নাকি তার। কত বড় পাগল চিন্তা করো। আমি হাসলাম, এই মহিলা তবে পাগল, আর আমি কি না ভেবে বসেছিলাম। কিন্তু কয়েকদিন পর আরও একটা অদ্ভুত ঘটনা ঘটলো। হঠাৎ করে ঠিক করলাম বাড়ি যাব। যাওয়ার জন্য রেডি হয়ে যখন আলমারি খুললাম গহনাগুলো বের করার জন্য, তখন দেখলাম গহনাগুলো আলমারিতে নেই। অনেক খোঁজাখুঁজি করলাম, না মানে একেবারে তন্ন করে খুঁজে কোথাও লাভ হয়নি। একেবারে লাপাত্তা। এতগুলো গহনা, কয়েক লাখ টাকার জিনিস, এখন কী উপায়? আমি একরকম চিৎকার করে উঠলাম, বললাম, আমার গহনা কোথায়? কোথায় আমার গহনার বাক্স? আমার শাশুড়ি শুনে দৌড়ে ছুটে এলেন। এর পেছনে তপু এসে বলল, কী হয়েছে, চিৎকার করছো কেন? আমি কেঁদেই ফেললাম, বললাম, গহনাগুলো পাই না মা, কোথাও নেই, খুঁজে পাইনি। আমার শাশুড়ি বলল, কী বলো এসব? ভালো করে খুঁজে দেখো, গহনার হাত পা আছে যে আলমারি থেকে হেঁটে হেঁটে কোথাও চলে যাবে? আমি এরপর খুব করে খুঁজলাম, আলমারি থেকে এক একটা জিনিস বের করে খুঁজলাম, কোথাও নেই। কী হলো তবে এগুলো? আমি আমার শাশুড়িকে আবার বললাম, মা, গহনা নেই ওখানে, গহনা নেই। শাশুড়ি মা এবার বললেন, তাহলে তুমি গহনাগুলো তোমার বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছো আর এখন নাটক করছো? আমি কেঁদেই ফেললাম, বললাম, এসব কি বলছেন আপনি মা? আমি কি এমন মেয়ে? আমি কেন এগুলো বাবার বাড়ি পাঠাবো? আমার কি লাভ এতে? আমার শাশুড়ি আমার কথা কানে তুললেন না। তিনি মুখ বেজার করে বললেন, গহনাগুলো বাপের বাড়িতে আছে নাকি বিক্রি করে দিয়েছো আগে বলো তো? ততক্ষণে তপু ঘরে ফিরেছে। সে এসে তার মাকে বলল, কী হয়েছে মা? কী নিয়ে কথা হচ্ছে? তার মা তার কাছে সব খুলে বলল, গহনা আমি চুরি করেছি, চুরি করে বাপের বাড়ি দিয়ে রেখে দিয়েছি, অথবা বিক্রি করে টাকা বাবাকে দিয়েছি, আমি একটা চোর, এসব কিছু বললেন। আমি ভেবেছিলাম তপু অন্তত এই কথা কানে নিবে না, বিশ্বাস করবে না, কিন্তু আমায় অবাক করে দিয়ে তপু বলল, জুই, গহনাগুলো তোমারই থাকতো সারা জীবন, এরপরও তুমি এগুলোকে সরিয়ে ফেলার লোভ সামলাতে পারলে না? তুমি এতটা নির্জুই? ছি! আমি ওদের মুখের দিকে তাকাতে পারছি না। কী এক মিথ্যে অভিযোগ আমার উপর ওরা চাপিয়ে দিচ্ছে, কিন্তু আমি বুঝতে পারছি না এই আলমারি থেকে গহনাগুলো কোথায় গেল, কিভাবে উধাও হলো। আমি কাঁদছে দেখে আমার শাশুড়ি এসে রাগের গলায় আমায় বললেন, বাহানা করে লাভ হবে না মেয়ে, এখানে 25 লাখ টাকার গহনা ছিল, তুমি 3 দিনের মধ্যে সবগুলো গহনা ফিরিয়ে দিবে, নয়তো 25 লাখ টাকা বাপের বাড়ি থেকে এনে দিবে, এটাই আমাদের ফাইনাল কথা। সেদিন রাতে তপুর কাছে আমি বললাম, তপু, আল্লাহ সাক্ষী, আমি এরকম কিছু করিনি। গহনা কী হলো, এগুলো কোথায় গেল, এসবের আমি কিছুই জানি না। মা মিছিমিছি আমায় সন্দেহ করছেন। আমি যদি এগুলো চুরি করে থাকি তবে যেন আমার মরণ হয়। তপু রাতে আমায় এই বিষয়ে কিছু বলেনি, শুধু বলল, অনেক রাত হয়েছে, ঘুমাও, কাল সকালে দেখি এটা কিভাবে সমাধান করা যায়। আমি বড় আশা নিয়ে ঘুমোতে গেলাম, ভাবলাম তপু এটার সমাধান করবে, তার মাকে বোঝাবে। কিন্তু সকালে ঘুম থেকে উঠে তপুর জন্য অন্য রূপটা আবিষ্কার করলাম। সকালবেলা তপু তার মায়ের কাছে গিয়ে বলল, মা, জুই আমার কাছে রাতে স্বীকার করেছে সে গহনা চুরি করে তার বাবার মাধ্যমে বিক্রি করে দিছে, 22 লাখ টাকা নাকি বিক্রি করেছে। সে বলল টাকা তার বাবার কাছে আছে, কয়েকদিনের মধ্যে সেই টাকা এনে দিবে, টাকা এনে দিলে তুমি তাকে ক্ষমা করবে তো? তার মা কোনো কথা বললেন না, চুপ করে ওখান থেকে চলে গেলেন। তপুর এমন বিকৃত আচরণ আমার সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। মানুষ এরকম হয় কী করে? এমন ভয়াবহ রকমের চক্রান্ত মানুষ সাজায় কী করে? এর মানে বিয়ের আগের থেকে তাদের একটা কল্পনা ছিল, তারা জেনে বুঝে কাজটা করেছে। তারা ভেবেছে আমার বাবা যেহেতু আমি একমাত্র মেয়ে, আর কোনো ভাই বোন নাই, সহায় সম্বল আছে বাবার, আমার বিয়ে করলে তারা একটা গেম খেলতে পারবে। বিয়ের আগে হয়তো গহনা চুরির পরিকল্পনাটা করে রেখেছিল। একটা তালার 3টে চাবি থাকে, আমার হাতে একটা চাবি দিয়েছিল, বাকি 2টো চাবি আমার শাশুড়ির হাতে ছিল। তাহলে তিনি গহনা সরিয়েছেন এখান থেকে, এরপর আমার উপর দোষটা চাপিয়ে দিয়েছেন। তাহলে কি তাদের উদ্দেশ্য এমন একটা চক্রান্ত করে আমার বাবার থেকে বড় অঙ্কের টাকা আদায় করে নেওয়া? তবে কি ধরেই নিব আমার মেজ ফুফুর কথাই ঠিক ছিল?
সেদিন আমি বাবার বাড়ি এসে পড়তে চাইলাম, কিন্তু আমার শাশুড়ি ওখান থেকে কিছুতেই আসতে দেবে না। তিনি সামনে দাঁড়িয়ে বললেন, 1 পাও নড়তে পারবা না এখান থেকে। আগে তোমার বাপকে টাকা নিয়ে আসতে বলো, 25 লাখ টাকা। 1 টাকাও কম আনলে হবে না। যদি টাকা নিয়ে না আসে তবে তোমার গ্রামে গিয়ে গ্রামের সব মানুষ নিয়ে নালিশ করব। সবার সামনে বলবো তুমি 1 বাক্স গহনা চুরি করেছো আমায়। 25 লাখ টাকার গহনা, তখন টের পাবা কত ধানে কত চাল মেয়ে। কথাগুলো বলে তিনি এমন ভাব করলেন যেন সত্যি সত্যি ওনার গহনা আমি চুরি করেছি। আমার মেজাজ তখন খুব বিগড়ে ফেললো, আর সহ্য হচ্ছে না কিছুতে। আমি রাগ দেখে বললাম, আপনারা এই মিথ্যে চক্রান্ত করে আমার সত্যি কিছু করতে পারবেন না। সত্যি বলতে একটা চুলও আমার ছিঁড়তে পারবে না। তবু ওখানেই ছিল। সে বলল, আচ্ছা দেখা যাবে আমরা কি করতে পারি আর কি করতে পারি না, সময় আসুক। এখন যা লাফালাফি করার তা তুমি করে নাও। সেদিন সন্ধ্যার পরে তপু একটা মাঝবয়সী লোকের সাথে করে নিয়ে এলো বাসায়। লোকটা স্বর্ণকর। লোকটিকে দেখে তপু আমায় জিজ্ঞাসা করলো, এই লোককে তুমি চেনো? আমি বললাম, না চিনি না। ওনাকে আমি চিনব কী করে? আমি সত্যি এই লোককে চিনি না, কখনো দেখিনি। কিন্তু তপু কেমন করে যেন হাসলো। তারপর বলল, কিন্তু এই লোক তো তোমায় ভালো করে চেনে জুই। কি আপনি চেনেন না জুইকে? মাঝবয়সী লোকটা তার জামার হাত দিয়ে নাকের সর্দি মুছে বলল, জি চিনি, ওনারে আমি চিনি। তপু বলল, কীভাবে চেনেন জুইকে? লোকটি বলল, গত সপ্তাহে উনি আমার কাছে গিয়েছিলেন। আমি অবাক হলাম, এসব কী বলছেন? আমি তো বাসা থেকে কখনো বের হইনি। গত সপ্তাহ না, এর আগের সপ্তাহ না। আমি গলার সবটা জোর দিয়ে বললাম, আপনি এরকম মিথ্যে বলছেন কেন? আমি তো বাসার গেটের বাইরে কখনো যাইই না, তাহলে আপনার কাছে গেলাম কি করে? লোকটি বলল, ঈশ্বরের দিব্যি, আমি মিথ্যে বললে যেন আমার ভাগ্যে নরক জুটে। তারপর তপুর লোকটিকে আবার জিজ্ঞাসা করলো, আপনার কাছে জুই কেন গিয়েছিল? লোকটি বলল, স্বর্ণের দরদাম করতে। 1 বাক্স গহনা নিয়ে এসেছিল। আমি দাম বলে দিয়েছিলাম। তপু বলল, কত দাম বলে দিয়েছিলেন? লোকটি বলল, স্বর্ণটা ভালো জাতের, পোক্ত। বলেছিলাম 25-30 লাখের মতো হবে। ভালো জাতের পোক্ত বলেছিলাম 25-30 লাখের মতো দাম হবে। তপু বলল, আপনার কাছে কি সে স্বর্ণ বিক্রি করতে চেয়েছিল? লোকটা খানিক সময় চুপ করে রইল। তারপর বলল, চেয়েছিল, কিন্তু আমি রাখিনি। আমার কেমন সন্দেহ হলো। 1 বাক্স স্বর্ণ শুধুমাত্র একটা মেয়ে বিক্রি করতে আসবে কেন? তার সঙ্গে আর কেউ নেই কেন? তাছাড়া সে এগুলো বিক্রি করতে তাড়াহুড়ো করেছিল। তাই তাকে বললাম, আমার কেনার সামর্থ্য নেই, অন্য কোথাও গিয়ে চেষ্টা করে দেখতে পারেন। তবু হাসলো আবার। তারপর বলল, মারাত্মক ছি ছি। আমি ওর দিকে ঘৃণা ভরা দৃষ্টি নিয়ে তাকালাম, কিন্তু সে এসবের পাত্তা না দিয়ে বলল, তুমি তো দেখলাম নামাজ পড়ো, আজও সকালে কোরআন তেলাওয়াত করলো, কিন্তু তোমার চরিত্র এমন কেন? নিজের স্বামীর ঘর থেকে চুরি করে? মানুষ এসব শুনলে তোমার আগেই আমার নিজের গলায় দড়ি দিতে হবে। একটা চোরকে বিয়ে করে এনেছি। আমি ওর দিকে চোখ লাল করে তাকালাম। তারপর কিছু বলতে গিয়ে যেন সাহস করতে পারলাম না। ভীষণ ভয় লাগছে। কেন জানি মনে হচ্ছে আমি যদি ওদের সঙ্গে বাড়াবাড়ি করি, তর্ক করি, ওরা আরও নানান ধরনের ষড়যন্ত্র করবে, আমার কোনো ক্ষতি করে বসবে। এরপর মাকে ফোন করলাম। আমি ফোন করে সব খুলে বললাম। মা শুনে কথা বলতে পারছে না, তার শরীর খারাপ হয়ে গেছে। আমি বললাম, বাবার কাছে ফোন দাও, তার সঙ্গে পরামর্শ করব। মা আবার কথা বললেন না। না, সাবধান, তোর বাবার কাছে কিছুই এসব বলা যাবে না, তাকে এসব জানানো যাবে না। আমি বললাম, কেন জানানো যাবে না? বাবাকে না বললে কাকে বলবো আমি? কে সাবধান করে দিবে এই সমস্যা? আমি এখানে কি অবস্থা আছি এখানে তুমি তা বুঝতে পারছো? মা বললেন, তোর বাপ মাথা মোটা লোক, তার শরীর ভর্তি খালি রাগ। এটা শুনলে দেখবি আজকেই পুলিশ নিয়ে ওখানে যাবে। তখন কি উপায় হবে? তোর সংসার টিকবে? মানুষ শুনে কি বলবে? এইসব এই যে সবাই জানে তোর এত বড় ঘরে বিয়ে হয়েছে, মানুষের গলা বড় করে কত কথা বলছি, বাইরের লোকেরা এখন এসব শুনলে কি উপায় হবে বল? আমি রাগে বললাম, শুধু তোমার জন্য মা, তুমি বড় লোভী মানুষ। মেজো ফুপু বাধা দিয়েছিল, তুমি তা কানেই তুলোনি। ফুপু সবার সামনে লজ্জা দিয়েছিলে, কাঁদিয়েছিলে তাকে। আজ দেখো এর ফল কিভাবে আমি পাচ্ছি। মা বললেন, পেছনের কথা রাখ, আমার যা গয়নাগাটি আর জমানো টাকা আছে তা নিয়ে শিগগির আসবো আমি। এসে ওদের এগুলো দিয়ে আপাতত মুখটা বন্ধ করব। তুই চিন্তা করিস না মা। মায়ের কথা শুনে আমার গায়ে আগুন ধরে গেল। আমি বললাম, তুমি এত নির্বোধ কেন মা? তুমি কি বুঝতে পারছো না এরা ভয়াবহ রকমের খারাপ মানুষ? তুমি ওদের জন্য স্বর্ণ আর টাকা নিয়ে আসবে, এতে লাভ হবে কি? মা আমাকে ধমক দিয়ে চুপ করিয়ে রাখলেন। তারপর বললেন, তুই চুপ থাক, তোর শাশুড়ি আর জামাইয়ের সঙ্গে আমি ফোনে কথা বলবো, যা করার সব আমি নিজেই করব, তোর কিছু করতে হবে না। আমি না করলাম বারবার, কিন্তু আমার কথা কানেই তুললেন না মা। তিনি ফোন কেটে দিলেন।
আমি কি করব না করব কিছুই বুঝতে পারছি না। মা সবসময় নিজের ইচ্ছায় সব কিছু করেন। তার এইসব খামখেয়ালিপনার আচরণের জন্য বারবার আমাদের বিপদে পড়তে হয়েছে, এবারও পড়তে হবে। আমি জানি মা গহনা আর টাকা এনে দিলে এরা আপাতত কয়েকটা দিন চুপ থাকবে, কিন্তু এরপর আবার নতুন একটা ষড়যন্ত্র, এটাই ওদের কাজ। এর চেয়ে আমার উচিত হবে গোপনে খবর নিয়ে তপুর আসল কোনো এজেন্সি আছে কি না। এজেন্সিতে থাকলে আর 6 লাখ টাকা করে তার ইনকাম থাকলে এরকম করবে কেন? এছাড়া ওই দিন যে একটা মহিলা এসে বলল বাসাটা এই মহিলার, বাসা ভাড়া টাকা নিতে, তবে কি ওই মহিলার কথা সত্যি? তপুরা কি আসলেই ঠক প্রকৃতির লোক? ওদের পেশা এটাই। কিন্তু এসব খবর কিভাবে নিব, কার মাধ্যমে? এসব নিয়ে চিন্তা করে কোনো কুল পেলাম না। রাতে তপু বাসায় ফিরল। তোমার মা আপাতত কিছু টাকা দিচ্ছে, কিন্তু ভেবো না এই টাকা পেয়ে আমি সব ভুলে যাব। 25 লাখ টাকা গুনে গুনে 25 লাখ টাকা, 10 টাকাও কম হলে আমি মানব না। সে একেবারে দাও আর কিস্তি কিস্তি করে দাও। আমি বললাম, এইভাবে আমার উপর মিথ্যে অভিযোগ চাপিয়ে টাকা নিচ্ছ কেন? এর চেয়ে সোজা বলে দিতে যৌতুক দিতে হবে, নাকি ওইটাও সাহস নেই। রাগে বললাম কথাটা। তবু বিছানায় শুয়েছিল। আমার কথা শুনে সে বিছানা থেকে উঠে আমার কাছে এসে আমার গালে একটা চড় বসিয়ে দিয়ে বলল, বেয়াদবি কম করবা। যৌতুক নিব কেন আমরা? আমাদের কোনো কিছুর অভাব আছে নাকি? তুমি চুরি করেছো, তোমার চুরি করা জিনিস তুমি ফেরত দিবে। এখানে যৌতুক এলো কোত্থেকে? আমি আর কিছু বললাম না, চুপ করে রইলাম। ভাবলাম এখন এসব নিয়ে চিৎকার চেঁচামেচি কিংবা রাগারাগি করে কোনো ফল হবে না, বরং চুপচাপ থেকে চেষ্টা করে যেতে থাকি কীভাবে বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়। আমি সেদিন রাতে আর ঘুমালাম না। ঘুম আসছে না চোখে কিছুতেই। ফেসবুক ঘাটাঘাটি করতে করতে সময় একটা গ্রুপের একটা পোস্ট দেখে চমকে উঠলাম। পোস্ট করেছে একটা মেয়ে, মোহনা নামের মেয়েটি। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো সেই পোস্টের নিচে যে ছবিটি, সেটা তপুর ছবি। পোস্টটিতে দেখাচ্ছে, এই লোকটাকে কেউ ধরিয়ে দিতে পারবেন? লোকটার নাম মোহিত। সে এসআই পরিচয় দিয়ে আমায় বিয়ে করেছে 2 বছর আগে। বিয়ের পর তার মায়ের ক্যান্সার হয়েছে এবং মাকে বিদেশ নিয়ে চিকিৎসা করাতে হবে এই কথা বলে আমার বাবার থেকে 25 লাখ টাকা চেয়ে নেয়। টাকা নেওয়ার পর একেবারে উধাও হয়ে যায়। তার ফোন বন্ধ। যে বাসায় আমায় নিয়ে থাকতো আমরা জানতাম এটা তার নিজস্ব বাসা, কিন্তু ও চলে যাওয়ার পর জানলাম এই বাসা তার না, সেখানে ভাড়া থাকতো। আপনারা দয়া করে এই ভণ্ড প্রতারক লোককে ধরিয়ে দিতে পারবেন? ফেসবুকে ওই পোস্টের নিচে একটা বড় সড়ো কমেন্ট করেছে আরেকটি মেয়ে। মেয়েটির নাম নাজলা। সে লিখেছে সেও এই লোককে খুঁজছে। তাকেও নাকি তপু নিজের ডাক্তার পরিচয় দিয়ে বিয়ে করেছে। বিয়ের পর তার সঙ্গে মাস 6 সংসার করেছিল। ওখানে তপু তার নাম বলেছিল আদনান। এই মেয়েটির বাবা স্বর্ণের তৈরি গহনার ব্যবসায়ী ছিলেন। তার দোকানের এক ধনাঢ্য লোক তার ছেলের বিয়ের জন্য অনেক পদের গহনা অর্ডার করেছিল। তপু রাতে সবার চোখ ফাঁকি দিয়ে শ্বশুরের পাঞ্জাবির পকেট থেকে দোকানের চাবি নিয়ে গিয়ে দোকান খুলে ওখানে তৈরি করে রাখা সব গহনা চুরি করে পালিয়ে যায়। তারপর থেকে মেয়েটি এবং তার পরিবার প্রাণপণে খুঁজছে তপুকে, কিন্তু কোথাও তাকে খুঁজে পাচ্ছে না। আমি তখনই সব বুঝে ফেললাম তপু আসলে কে, ওর পেশা কী, সব কিছুর সম্পর্ক। তখনই আমি প্রতিজ্ঞাবদ্ধ হই এবং মনে মনে ঠিক করি যেভাবে হোক ওর উপযুক্ত পাওনা আমি বুঝিয়ে দেব। কিন্তু কিভাবে তপুকে তার উচিত শিক্ষাটা পাইয়ে দেব তাই ভাবতে থাকি। তবে এখানে সবচেয়ে বড় কাটা আমার নিজের মা। আমার মা তো একে তো লোভী ধরনের মহিলা, এছাড়া তার উপস্থিত বিবেক বুদ্ধি কম। এবার যে তথ্য আমি ঘাটাঘাটি করে পেয়েছি, এটা যদি মা জানে তাহলে মা কী করে বসবে কে জানে। যদি তপুকে ফোন করে বকাঝকা শুরু করে তবে সর্বনাশ হবে। তপু লোক সুবিধার না, ভীষণ খারাপ লোক, এটা তো বোঝাই যাচ্ছে। দেখা যাবে নিজেকে বাঁচানো, সে আমায় মেরে ফেলে লাশ করে ফেলে রেখে এখান থেকে উধাও হয়ে যাবে। কিন্তু মাকে তো যে করে হোক থামাতে হবে। কিন্তু থামাবো কী করে? ভাবলাম যা করার সকালবেলা তপু বাসা থেকে বেরিয়ে গেলে করতে হবে। এর আগে কিছুই করা যাবে না, তপু জেনে ফেললে সর্বনাশ। কিন্তু ভয়ের বিষয় হলো তপুকে নিয়ে মোহনা নামের মেয়েটি যে পোস্ট করেছে সেই পোস্ট ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে। ভাইরাল পোস্ট তো সবার কাছে মুহূর্তে পৌঁছে যায়। তপু তো সকালবেলা ঘুম থেকে উঠেই ফোন হাতে নেবে, ফেসবুকে যাবে। তখনই যদি ওর সামনে এই পোস্ট আসে তবে তো সাবধান হয়ে যাবে, হয়তো আমায় এখানে রেখেই পালিয়ে যাবে। আমি ভেবে পাচ্ছি না কীভাবে আমি তপুকে ধরিয়ে দেব। ও একবার হাত ফসকে গেলে আর কিছুতেই ওকে পাওয়া যাবে না। রাতে শুয়ে থেকে ভয়ে ভয়ে মোহনা নামের মেয়েটিকে মেসেজ করে আমি লিখি, আপনি যে লোকটিকে খুঁজছেন সেই লোক এখন আমার কাছে আসে। আমার বর্তমান স্বামী সে। আপনি মেসেজ দেখা মাত্রই আমায় রিপ্লাই দিবেন। দেরি করলে ও পালিয়ে যাবে,
তাকে আর খুঁজে পাওয়া যাবে না কিছুতেই। ঠিক এই মেসেজটা আবার নাজিলা নামের মেয়েটা ওকে করলাম আমি। আধ ঘন্টা চলে গেল, মোহনা নামের মেয়েটা আমার মেসেজ সিন করেনি। হয়তো তার ওখানে অনেক মেসেজ আসছে বলে আমার মেসেজ সিন করতে দেরি হচ্ছে, কিন্তু নাজিলা নামের মেয়েটা মুহূর্তের মধ্যে আমার মেসেজ সিন করলো। সে সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে রাখলো, আপনার ঠিকানা বলুন, কোথায় আছেন আপনি। আমি ঠিকানা দেওয়ার আগে তপুর সঙ্গে তোলা আমার 3টা কাপেল পিক তাকে পাঠিয়ে দিলাম। তারপর নাজিলাকে লিখলাম, এই যে দেখুন আমার কাছে যে ওই লোক আছে এর প্রমাণ। এবার আপনি সত্যি ওর স্ত্রী ছিলেন কি না এর প্রমাণ দিন, আপনাদের কাপেল পিক দিন। মেয়েটা মিনিট 5 পরে তপুর সঙ্গে তোলা তার কাপেল পিক পাঠিয়ে দিল। দেখে বোঝা যায় এডিট নয়, সত্যি সত্যি একসাথে তোলা। আমি তাকে বললাম, আচ্ছা বলুন তো, আপনাদের থেকে যে গহনা চুরি করেছে ওখানে কত টাকার গহনা ছিল। নাজিলা বলল, 25 লাখ টাকা। আমি বুঝতে পারলাম নাজলা প্রতারক কেউ না, সে সত্যি বলেছে। আমি তাকে আগে জিজ্ঞাসা করলে নিলাম, আপনার ঠিকানা বলুন তো, কোথায় আছেন আপনি, তার এখানে এসে পৌঁছাতে কত সময় লাগবে। এটা অনুমান করার জন্য আগেভাগে সব ঠিকানা জিজ্ঞাসা করে নিলাম। নাজিলা বলল, শেরপুরে আছি। আমি বললাম, আমি তো নেত্রকোনায়, তাহলে তো খুব একটা দূরে নেই। আপনি কাল সকালের আগে এসে নেত্রকোনায় পৌঁছাবেন। এটা কার ভাড়া করে নিন, সঙ্গে বেশি করে লোক নিয়ে আসুন, নয়তো সব হারাবেন। ও সকাল হলেই পালিয়ে যাবে। তাছাড়া আপনার সব গহনা তার কাছে আছে এখনও। এরপর আমি আমার নাম্বার দিয়ে দিলাম নাজিলাকে। আমার বাসা থেকে কোন দিকে কিভাবে আসতে হবে একে একে সব মেসেজ করে দিলাম। ওর সঙ্গে শেষ কথা করার পরেই মোহনা আমার মেসেজ সিন করলো। তারপর মোহনা লিখল, আপনি কি সত্যি বলছেন বোন? শত শত মানুষ আমায় মেসেজ করেছে, ওরা বলেছে আমি যার ছবি পোস্ট করছি তাদের কাছেও আছে, তারা ধরিয়ে দিতে পারবে তাকে। আমার কাছে টাকা দাবি করছেন, কেউ 2 লাখ, কেউ 1 লাখ, আর কেউ বেশি। এই জন্য কাউকে বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে সবাই মিথ্যে বলছেন। আমি বললাম, ওদের কাছে কোনো প্রমাণ চেয়েছেন? মানে আপনি যাকে পোস্ট করেছেন তার কোনো ছবি আপনাকে দেখাতে বলেছেন? মোহনা বললেন, না বলিনি। আমি সঙ্গে সঙ্গে ওই 3টি ছবি, অর্থাৎ নাজলিকে যে ছবিগুলো পাঠিয়েছিলাম মোহনাকেও সেই ছবিগুলো পাঠিয়ে দিলাম। তারপর লিখলাম, এবার আমার বিশ্বাস হচ্ছে তো? বিশ্বাস না হলে আর 1 মিনিট ওয়েট করুন, তারপর দেখুন বিশ্বাস হয় কি না। বলে ফোনের ডিসপ্লেতে আলো দিয়ে আমি ভালো করে দেখে নিলাম তপু ঘুমিয়ে আছে কিনা। কি গভীর ঘুমে আছে এটা নিশ্চিত হবার পর ডিম লাইটের মৃদু আলোতে মোহনাকে ভিডিও কল দিলাম। ও রিসিভ করলে ওখান থেকে কোনো কথা না বলে শুয়ে থাকা তপুকে দেখিয়ে দিলাম ভালো করে। তারপর কল কেটে দিলাম। লিখলাম, এখন বিশ্বাস হচ্ছে তো? মোহনা তাড়াহুড়ো করে রিপ্লাই দিল। সে বলল, আপনার পায়ে পড়ি বোন, এটাই সেই লোক, সেই প্রতারক। আপনি ওকে ধরিয়ে দিন প্লিজ, আপনার কাছে আমার আকুল আবেদন। বিনিময়ে কত টাকা চান বলুন, আমি টাকা দেব, যত টাকা চান ততই দেব। আমি বললাম, আমি কোনো বিনিময় চাই না, আমি নিজেও ওর শাস্তি চাই। আমিও ঠকেছি, ওর প্রতারণার শিকার আমিও হয়েছি। আমি ওর উপযুক্ত শাস্তি চাই, আপনাদের হাতে আমি ওকে তুলে দেব। কিন্তু সমস্যা হলো, কাল সকাল হতেই ও যেভাবেই হোক জেনে ফেলবে আমি ওকে নিয়ে পোস্ট করেছি। সেহেতু আপনার পোস্ট ভাইরাল হয়ে গেছে, তাই এটা সবার কাছে পৌঁছে যাবে, ওর কাছে নিশ্চয় যাবে। আরও এটা দেখার সঙ্গে সঙ্গে পালিয়ে যাবে, তাকে আর কিছুতেই ধরা যাবে না। মোহনা বলল, আপনি কোন জায়গায় থাকেন বোন? আমি বললাম, নেত্রকোনায়। মোহনা বলল, আমি টাঙ্গাইলে থাকি। টাঙ্গাইল ঘাটাইলে? ওখান থেকে আমি রাত শেষ হবার পূর্বে এসে পৌঁছে যাব, যেভাবেই হোক এসে পৌঁছাবো। আমি বললাম, হ্যাঁ তাই করুন, কিন্তু কিছুতেই একা আসবেন না, বেশি করে লোক নিয়ে আসুন, পারলে পারলে দুটো গাড়ি, কোনো গাড়ি নিয়ে আসুন। মোহনা বলল, আচ্ছা ঠিক আছে। তাকে আমি আমার পুরো ঠিকানা দিলাম, যেন খুব সহজে এখানে পৌঁছে যেতে পারে। এরপর খানিক সময় চুপ করে শুয়ে রইলাম, নড়াচড়া করছি না। নড়াচড়া করলে যদি তপু ঘুম থেকে উঠে যায়, কিন্তু ফোনের ডিসপ্লের আলোর জন্য সমস্যা হতে পারে। ও যদি একবার দেখে এত রাতে আমি ফোন ব্যবহার করছি, তখনই ঘুমাইনি, তবে ঝামেলা করবে। ও তো সব আর সহজ সরল লোক না, সব বুঝে ফেলবে মুহূর্তে। এই ভয়ে আমার গরমের মধ্যে কাঁথা টেনে সারা শরীর ঢেকে নিলাম। এরপর বাবাকে একটানা কল দিতে থাকলাম। আমি জানি এত রাতে বাবা জেগে নেই, গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু বারবার কল দিলাম। ফোনের রিংটোন শুনে বাবা একসময় জেগে উঠবেন। বাবা জেগে উঠে ফোন রিসিভ করলে আমি এপাশ থেকে কিছুতেই কথা বলবো না। কথা বললে তপু টের পেয়ে যাবে, তার ঘুম ভেঙে যাবে। তাই আমি কথা না বলে সরাসরি ফোন কেটে দিব। তারপর মেসেজ করে যা বলার তা বলে দিব। বাবাকে কয়েকবার কল দিলাম, ফোন রিসিভ করলো না বাবা। এরপর একসময় রিসিভ করতেই আমি ফোন কেটে দিলাম এপাশ থেকে। তারপর সঙ্গে সঙ্গে বাবার ফোনে মেসেজ পাঠিয়ে দিলাম। মেসেজে আমি লিখলাম, বাবা আমি বড় বিপদে আছি, বিরাট বড় বিপদ। সকালবেলা তুমি চাচাদের নিয়ে আমার শ্বশুরবাড়ির সামনে থাকো,
পারলে এক্ষুনি বের হয়ে পড়ো। মনে রাখবে ভোর হবার আগে এখানে এসে উপস্থিত হতে হবে তোমাদের। বাবাকে মেসেজ করে ফোনের ডাটা অফ করে বালিশে রেখে দিলাম। তারপর শরীর থেকে কাঁথা নামিয়ে একপাশে রেখে দিলাম। কিন্তু এর মধ্যে সমস্যা যা হবার তা হয়ে গেল। হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে গেল। তবু এমনিতে গরম সহ্য করে পারি না। ইলেকট্রিসিটি চলে যাওয়ার মুহূর্তে ওর ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর ওর হাতে ওর ফোন তুলে নিল। ওর ফোন হাতে তুলে নেওয়ার পরে ভয়ে আমার বুকটা ধক করে উঠল। ও যদি এখন ফেসবুকে যায় তবে দেখে ফেলবে, জেনে যাবে সব কিছু। কিন্তু সে ফেসবুকে ঢুকতে পারলো না। ইলেকট্রিসিটি না থাকায় ওয়াইফাই কানেক্ট করতে পারেনি। তারপর বালিশের ওপাশে ফোন রেখে আমায় ডাকলো। আমি জেগে থাকলেও চুপচাপ ঘুমের ভান করে থাকলাম। কিন্তু তপু নাছোড়বান্দা, সে আমার গায়ে ধরে জোরে জোরে ধাক্কা দিয়ে ডাকতে লাগলো। এখন আর চুপ থাকার উপায় নেই। চুপ করে থাকলে ও ভাববে আমি মিছিমিছি ঘুমের ভান করে শুয়ে আছি। এই ভয়ে মুখ খুলতে হলো আমার। ঘুম কাতুরে গলা বললাম, কী হয়েছে, এত রাতে ডাকছো কেন? তপু বলল, কারেন্ট নেই, ওয়াইফাই নেই, চুপচাপ থাকতে ভালো লাগছে না, আসো গল্প করি। আমি বিরক্ত দেখালাম না। আমি জানি এখন কিছুতেই তাকে বিরক্ত দেখানো যাবে না, তাকে কিছুই বুঝতে দেওয়া যাবে না। ভাবলাম গল্প করি, তার সঙ্গে সমস্যা নাই তো। গল্পের ডরে হলেও যদি রাতটা পার করে যায়। আমি তার সঙ্গে এটা সেটা নিয়ে কথা বলতে লাগলাম। কিন্তু ইতিমধ্যে সে এমন একটা তথ্য দিল যা শুনে আমার মেজাজ ভীষণ খারাপ হয়ে গেল। তপু বলল, তোমার মা লোক ভালো, উনি নিজেরে ভাবেন দুনিয়ার সবচেয়ে চালাক মহিলা। সমস্যা হলো উনি চালাক মহিলা না, উনি বোকা, বিরাট বোকা। আমি বললাম, কি করেছে আমার মা? আমার মাকে নিয়ে কথা হচ্ছে কেন? তপু তার কপালের ঘাম মুছে তারপর বলল, তোমার মা 5 লাখ টাকা পাঠিয়ে দিয়েছে। তার কাছে অত টাকা ছিল না। নিজের গহনা জমানো টাকা দিয়েও 5 লাখ হয়নি। পরে তোমার বাবা যে গরু কেনার জন্য 2 লাখ টাকা রেখেছিল, ওগুলোও দিয়েছে। তবুও তিনি কাউকে জানতে দিবেন না। তোমার স্বামী লোক খারাপ। হা হা হাসলো তবু। ওর হাসিটা এত খারাপ লাগছে আমার কাছে, আমি নিজেকে সামলে রাখতে চেয়েও পারিনি। তাকে ঘৃণা কণ্ঠে বললাম, ছোট লোকের বাচ্চা, পরের টাকা এভাবে মেরে খেতে লজ্জা করে না? টাকা না, তুই জাহান্নামের আগুন খাচ্ছিস, এর ফল তুই পাবি একদিন। তবু আমার মুখ থেকে এইসব কথা শুনে রেগেমেগে আগুন হয়ে উঠল একেবারে। সে সঙ্গে সঙ্গে আমার গলার কাছে এসে হাত টানলো। তারপর গলায় চেপে ধরে রাখলো অনেকক্ষণ। আমার তখন কেবল মনে হতে লাগলো আমার দম এক্কেবারে আটকে আসছে। এমনিতে একটু একটু ঘাম ছিল শরীর, এবার সারা শরীর পানি ঝরতে লাগলো। চোখ দুটো মনে হচ্ছে কোটর থেকে বেরিয়ে আসছে। 2 হাত দিয়ে আমি ওকে খামচি দিতে চাইলাম, কিন্তু মনে হলো আর কুলিয়ে উঠতে পারছি না। হাত পা অবশ হয়ে যাচ্ছে। ভেবেছিলাম ও মেরেই ফেলবে, কিন্তু একেবারে মারল না। যখন মনে হলো দম আটকে যাবে, এক্ষুনি মরে যাব আমি, ঠিক তখনই সে আমার গলা ছেড়ে দিল। তারপর সে বিছানায় উঠে বসলো। আরেকবার আমায় গালি দিলে জানে মেরে ফেলবো তোকে, মনে রাখিস কথাটা। এবার ছেড়ে দিলাম। আমি ছাড়া পেয়ে ব্যথায় কাতরায় গলা 2 হাত দিয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলাম। এসব কান্নায় তপুর কিছু যায় আসে না। ওই ঘরের তার মা থাকে। ওই মহিলা বড় নিষ্ঠুর। এত রাতে এই ঘর থেকে আমি এভাবে শব্দ করে কাঁদছি, এই কান্না নিশ্চয় তার শোনা। হয়তো সেও শুনেছে, শুনেও চুপ করে আছে। হয়তো আমার এই কান্না তাকে বড় আনন্দ দিচ্ছে। আমি তপুকে আর কিছুই বললাম না। শুধু মনে মনে আল্লাহর কাছে বললাম, আল্লাহ, তুমি তো পৃথিবীর সবচেয়ে বড় অত্যাচারী ফ্রাউন নমরুদকে ছাড় দাওনি, তাহলে অত্যাচারের পরিণত তাদের ভোগ করিয়েছিলে। আল্লাহ গো, তুমি তপু নামের জালেমটাকে তার পরিণত ভোগ করিয়ে দাও। আমি আর কিছুতেই সহ্য করতে পারছি না। তপু উঠে গিয়ে ঘরের জানলা খুলে দিল। তারপর চেয়ারে বসে সিগারেট ধরিয়ে বলল, তোর মাকে কিংবা তোর বাবাকে ভুলেও বলবি না তোর সঙ্গে আজ রাতে আমি কি করেছি। যদি ওদের এই বিষয়ে কিছু বলিস, তবে সত্যি সত্যি আমি তোকে মেরে ফেলবো। আমি কিছু বললাম না। এই অন্ধকারে বিছানায় উবুর হয়ে পড়ে থেকে তপুর দিকে একবার অসহায়ের মতো তাকালাম শুধু। ততক্ষণে ইলেকট্রিসিটি চলে এসেছে। আমি চোখ বন্ধ করে একগ্রচিত্তে আল্লাহর কাছে বলতে লাগলাম, আল্লাহ যেন এসে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে, ফোন যেন হাতে নেয় না, ফেসবুকে যেন না ঢুকে। আমি আমার এই চাওয়াটা পূর্ণ হলো না। তপু এসে তার হাতে আবার ফোন তুলে নিল, ওয়াইফাই অন করে ফেসবুকে ঢুকলো। তারপর এটা ওটা দেখতে দেখতে হঠাৎ করে লাফিয়ে উঠে বসে পড়লো বিছানায়। তারপর বলল, জুই উঠো, এক্ষুনি উঠো, আমরা এক জায়গায় যাব। আমি ভয়ে কথা বলতে পারছি না। আমি জানি যা হবার তা এতক্ষণে হয়ে গেছে। তপু জেনে গিয়েছে সব কিছু। তবু আমি বললাম, কোথায় যাব? তবু তাড়াহুড়ো করে বলল, আমার মামা মারা গিয়েছে, আমি তাদের বাড়ি যাব। আমি জানি এটা একেবারে মিথ্যে কথা, মিথ্যে বলে আমায় নিয়ে পালিয়ে যাবে।
এখান থেকে সটকে পড়বে, ধরা পড়া বিন্দুমাত্র ঝুঁকি সে নেবে না। হয়তো এমন জায়গায় যাবে যেখানে কেউ আর তাকে খুঁজে পাবে না। হয়তো যাবার সময় রাস্তায় বা অন্য কোথাও নিয়ে আমায় মেরে লাশটা ফেলে রেখে দিবে। আমি এখন কি করব? কিছুই মাথায় ঢুকছে না। তপুও ঘরে গেল, তার মাকে ডাকছে। আমার মাথায় ঠিক তখনই বুদ্ধি হলো। আমি ভাবলাম এক্ষুনি আমার ফোনে জিপিএস চালু করে দেব। জিপিএস চালু করা থাকলে আমি যেখানেই যাব সেই লোকেশনে পুলিশের লোকেরা বের করে ফেলতে পারবে। লোকেশন দেখে মুহূর্তের মধ্যে পুলিশ আমাদের কাছে পৌঁছে দিতে পারবে। আমি এই সুযোগে তাড়াহুড়ো করে আমার ফোনে জিপিএস চালু করে ফেললাম। তারপর মোহনা আর নাজলাকে মেসেজ করে দিলাম, লিখলাম তপু সব জেনে গেছে, ও এক্ষুনি আমায় নিয়ে পালিয়ে যাবে এখান থেকে, তবে আমি আমার ফোনে জিপিএস চালু রেখেছি। মেসেজ দেখার পর তোমরা সাথে করে পুলিশের লোক নিও, তবে সহজেই আমাদের পেয়ে যাবে। মেসেজ লিখে ওদেরকে সেন্ড করার খানিক সময় অপেক্ষা করলাম। তারপর যখন নিশ্চিত হলাম ওদের ফোনে মেসেজ পৌঁছে গেছে, তখন মেসেঞ্জার থেকে ওদের দুজনের আইডি ডিলিট করে দিলাম। যেন তপু আমার ফোন চেক করে কিছুই বুঝতে পারে না, তাই এ সতর্কতা অবলম্বন করলাম। তপুর ডাকে ওর মায়ের ঘুম ভাঙলো। আমি তাড়াহুড়ো করে ওদের সঙ্গে বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হলাম। ওদের সামনে এমন যেন ভাব করলাম যে না, আমি এসবের কিছুই জানি না। কিন্তু আমায় অবাক করে দিয়ে তপুর মা বিছানার নিচ থেকে এক একটা করে গহনা বের করলো। তারপর সেগুলো কাপড়ের ব্যাগে ভরে নিতে লাগলো। আমি তখন তার কাছে গিয়ে বললাম, গহনাগুলো লুকিয়ে রেখে আমায় মিথ্যে অপবাদ দিয়েছিলেন কেন? তপুর মা আমার দিকে রাগি চোখে তাকালো, কিন্তু কিছুই বলল না। আমি তাকে আবার একই কথা বললাম, এখন কথা বলছেন না কেন? আপনিই তো চোর। কিন্তু এভাবে আর কতদিন? ধরা তো একদিন পড়বেন। ওই মহিলা এবার বলল, ধারালো গলায় বলল, তোর গলাটা লম্বা হয়েছে খুব, সময় এলে এটা কেটে ছোট করে দিব আমার ছেলে। আমি মুচকি হাসলাম, কথাটা বললাম না। এরপর দেখলাম তপু ঘর থেকে প্রয়োজনীয় অনেক কিছু জিনিস নিয়ে সব কিছু কাপড়ের ব্যাগে ভরে নিয়েছে, কাপড়ের ভাঁজের মধ্যে। তারপর আমরা ঘর থেকে বেরিয়ে পড়লাম। তখন প্রায় শেষ রাত। আমরা উঠোন পেরিয়ে গেটে আসতেই অদ্ভুত ঘটনা ঘটল। গেট খুলে দেখা গেল একটা লোক, কম করে হলেও 12 জন তো হবে। ওদের সঙ্গে একটি মেয়ে। মেয়েটাকে দেখেই আমি চিনেছি, নাজলা। ওরা সঙ্গে সঙ্গে চতুর্দিক থেকে আমাদের ঘিরে ফেলেছে এবং তপুর মা আরও আমাকে ধরে ফেললো। নাজলা ওদের বলল আমায় ছেড়ে দেওয়ার জন্য, বলল শুধু ওদের মা ছেলেকে ধরতে। আমায় যে দুজন লোক ধরেছিল তারা আমায় ছেড়ে দেয় সঙ্গে সঙ্গে। এরপর নাজলা আমার পাশে এসে দাঁড়ায়। সে এসে আমায় জড়িয়ে ধরে বলে, এই দিন আমি কোনোদিনও ভুলবো না বোন। আমি নাজলাকে তখন বলি, এটা পরে দেখা যাবে, এখন এই বুড়ির ব্যাগ থেকে ওখানে দেখো তোমার সব গহনা আছে। নাজলা সঙ্গে সঙ্গে তপুর মার কাছে যায়। তার হাত থেকে ব্যাগটা টেনে খুলে নিয়ে টর্চ দেখে আমার দিকে তাকিয়ে বলে, সব আছে এখানে, সব আছে। নাজলার সঙ্গে আসা লোকজন কজন মিলে তপুকে মারধর করতে শুরু করে। একজন একটা শক্ত ঘুষি দিয়েছে ওর নাকে, নাক থেকে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। আমি নাজলাকে বললাম, ওদের শান্ত থাকতে বলো, আমরা আইনের আশ্রয় নিয়ে এটা মিটমাট করব, নিজের হাতে আইন তুলে নেব না। নাজলা ওদের শান্ত থাকতে বললে ওরা শান্ত হয়ে গেল। আমি বাসা থেকে রশি সংগ্রহ করে বললাম ওদের দুজনকে গাছের সঙ্গে বেঁধে ফেলুন। ওরা তপু আর তার মাকে দুটো কাঁঠাল গাছের সঙ্গে বেঁধে ফেলল। ততক্ষণে আমি বাবাকে ফোন করলাম, জিজ্ঞাসা করলাম কত দূরে এসেছো। বাবা বলছে এসে গিয়েছি, শহরে ঢুকলেন মাত্র। আমি বললাম, তুমি পুলিশ নিয়ে আসো সঙ্গে করে, দ্রুত করে। বাবার সঙ্গে ফোনে কথা বলা শেষ করার পরে আরও দুটো মাইক্রোবাস এসে থামলো গেটের সামনে। ততক্ষণে ফজরের আজান হয়ে গেছে। গাড়ি থেকে বেরিয়ে এলো মোহনা আর তার সঙ্গে একদল লোক। আমি ভেবেছিলাম বেশি করে লোক নিয়ে আসতে, যেন তপু কিছুতেই পালাতে পারে না। নাজলা আর মোহনা আমার কথা মতো বেশি করে লোক নিয়ে এসে ওরা নেমে আসতে আমি মোহনার কাছে এগিয়ে গেলাম। মোহনাকে বুঝিয়ে বললাম শান্ত থাকতে। ওরা আমার কথা শুনলেন না, শান্ত হয়ে রইলেন। এর মিনিট 10 পরে বাবা এলেন, বাবার সাথে আমার চাচারা আর পুলিশের একটা গাড়ি। পুলিশের লোকেরা এসে সব কিছু শুনল। আমি তখন দারোগার কাছে বললাম, আমার মায়ের থেকে তপু গতরাতে 5 লাখ টাকা নিয়ে মাকে হুমকি দিয়ে তপু সঙ্গে সঙ্গে না করলো, বলল মিথ্যে। দারোগা এখানেই তপুকে বেদ দিয়ে কয়েক প্রকার প্রহার করার পরে সে হরহর করে স্বীকার করলো, বলল 5 লাখ টাকা সত্যি নিয়েছে, টাকাটা ব্যাগেই আছে। দারোগা একজন কনস্টেবলকে বললেন ব্যাগ খুলে দেখতে। কনস্টেবল খোঁজাখুঁজি করে কাপড়ের ভাঁজের ভিতরে পুরো টাকাটাই পেল। মোহনা তখন তার কাছ থেকে নিয়ে আসা টাকার কথা বলল দারোগাকে। তপু তখন 2 হাত জোরে ক্ষমা ছিল, বলল তার কাছে কোনো টাকা নেই। দারোগা মারধর করতে শুরু করলো, কিন্তু কোনো লাভ হলো না। সত্যি সত্যি তপুর কাছে আর কোনো টাকা নেই। তপু বলল অনেক আগেই মোহনাদের থেকে আনা টাকা খরচ করে ফেলেছে। আরও স্বীকার করলো এইভাবে মানুষের সঙ্গে প্রতারণা করে টাকা উপার্জন করে সে
তার মাও তাকে সঙ্গ দেয়। আমি তখন দারোগাকে বলি, তপু কীভাবে আমায় মানসিকভাবে নির্যাতন করেছে এই কদিন। গতকাল আমার ওপর শারীরিক নির্যাতন করেছে, তার দাগ তখনও গলায় আছে। গলা সামান্য ফোলা। দারোগা সব দেখল। তারপর তাকে অ্যারেস্ট করে নিয়ে গেল, সঙ্গে তার মাকেও। দারোগা আশ্বাস দিল এই প্রতারক এবং তার মায়ের সর্বোচ্চ শাস্তি দেওয়ার ব্যবস্থা করবেন। নারী নির্যাতনের একটা মামলা হবে তার বিরুদ্ধে। তপু আর মাকে পুলিশ সাথে করে নিয়ে যাওয়ার পরে নাজলা এবং মোহনা আমার কাছে এগিয়ে এলো। এসে মোহনা বলল, আমার টাকা লাগবে না, টাকাই তো আর কিছু হয় না। ওই শয়তান যে তার প্রাপ্য শাস্তি পাচ্ছে, এতেই আমার আনন্দ। নাজরা তখন বলল, আমি যে এই গহনাগুলো কোনোদিন ফিরে পাবো তা কখনোই ভাবিনি। আশাই ছিল না ফেরত পাবো। ফেসবুকের মোহনা পোস্ট না করলে কোনোদিন এই শয়তানকে পাওয়া যেত না। মোহনার জন্য যেহেতু আমি গহনাগুলো পেয়েছি, তাকে আমি খালি হাতে ফেরাবো না। এগুলো বিক্রি করে এর অর্ধেক টাকা আমি তাকে দিব। আমার তখন কী যে ভালো লাগলো। নাজলা এবং মোহনার মন কত পরিচ্ছন্ন। আমি মনে মনে বললাম, আল্লাহ ওদের জীবন মঙ্গল করুক, ওদের জীবনে শান্তি ঢেলে দিন। আমি জানি আজ না হোক কাল ভালো মনের মানুষেরা তাদের পুরস্কার পাবেই। আমি তখন আরও ভাবলাম, আমাদের 3 জনের বিয়ে হয়েছিল, আমাদের স্বামী প্রতারক, আমরা তাদের পুলিশের হাতে ধরিয়ে দিতে পেরেছি। একজন প্রতারকের শাস্তি হবে, এটাই আমাদের আনন্দ, এটাই আমাদের বিজয়। নাজলা আর মোহনা বিদায় নিয়ে আমাদের গন্তব্যের দিকে চলে গেল। যাবার আগে বারবার আমার কাছে কৃতজ্ঞতা জানিয়েছে। ওরা চলে যাবার পর আমি বাবা চাচাদের নিয়ে বাড়ি ফিরে এলাম। এসে মাকে বললাম, তোমার জন্য, শুধু তোমার লোভের জন্য আজ আমার এই পরিণাম ভোগ করতে হয়েছে। মা কিছু বলল না, চুপ করে রইল। কিন্তু আমি বুঝতে পারছি তার বুকের মধ্যে তোলপাড় শুরু হয়েছে। তার বোকামি নিজ থেকে অনুধাবন করতে পারছে না। এরপর আমি বললাম, এখন চুপ করে কোনো লাভ হবে না। মেজো ফুপুকে আমি ফোন করে দিচ্ছি। মেজো ফুপু আসবেন ফোন দিলে। ফুপু এলে তুমি তার কাছে ক্ষমা চাইবে। মা রাজি হলো। ফুপুকে আমি ফোন করে বিকালবেলা, ফুপু এলেন পরের দিন সকালবেলা। ফুপু এলে তার হাত ধরে মা তার কাছে ক্ষমা চাইলেন, কান্নাকাটি করলেন। ফুপু মাকে ক্ষমা করে দিলেন। আর আমি তাকে বললাম, দুটো জিনিস খুব ভয়াবহ রকমের খারাপ মা। একটা হলো লোভ আর অন্যটা হলো অহংকার। এই দুটি যার মধ্যে নাই তার জীবন সুন্দর। আর এরকম সুন্দর জীবন মানুষদের সঙ্গে আল্লাহ সবসময় থাকেন। মা আমার চোখের দিকে তখন জল ছলছল চোখে তাকালেন। আমি তার চোখ দেখে বুঝতে পারলাম তার মধ্যে প্রবল অনুশোচনা হয়েছে। আর এই অনুশোচনার পরে একটা ভুল পথে চলা মানুষ সঠিক পথে নিয়ে আসতো, আর একটা খারাপ মানুষকে ভালো মানুষে পরিণত করে দেয়। সমাপ্ত। গহনার বাক্স গল্পটা পড়ে কেমন লাগলো? ভালো লাগলো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।